এটা হচ্ছে যে এই যে জগদীপ ধনখড় যে রিজাইন করলেন, এটা আমার যেটা মনে হয়েছে যে এটা খুব ক্যালকুলেটিভ মুভ নয়। এই মুভটা যে কোনো কারণেই হোক ওনাকে উনি নিয়েছেন বিভিন্ন কন্ডিশনের চাপে পড়ে। কারণ ওনার যে ধরনের কাজকর্ম আমি ফলো করেছি এতদিন ধরে, উনি সাধারণত যা কিছু করতেন খুব ভাবনা চিন্তা করে করেন। এখানে ভাবনা চিন্তার কোনো অবকাশ ছিল না। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে জগদীপ ধনখড়ের এই মানে আমি একদম রাজ্য থেকে বিষয়টা দেখার চেষ্টা করছি। জগদীপ ধনখড়ের এই ডিসিশনে দুজনের ভিউ, আমার ধারণা তারা দুজনেই জানে কি হয়েছে। একজন হলেন নীতিন গাডকারি, তিনি বলেছেন ভগবান জানেন কেন হয়েছে, মানে ভগবানের ওপর ব্যাপারটা ছেড়েছে। আর একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ওনার শারীরিক সুস্থতার কথা বলেছেন। এগুলো দুটোই হচ্ছে খুব লোডেড পলিটিক্যাল স্টেটমেন্ট। এবং এই দুজনকে আপনি যদি ফলো করেন তাহলে দেখবেন জগদীপ ধনখড় যে সংঘাতের কথাগুলো বলা হচ্ছে, আমি সেগুলো আর বারবার উচ্চারণ করছি না। একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে যে বিজেপি এমনিতে ব্যাকফুটে আছে। এই অবস্থায় বিজেপি কোনোভাবেই কোনো প্রাতিষ্ঠানিক সংঘাতে যাওয়ার জায়গায় নেই। এবং সুপ্রিম কোর্ট সেইরকমই একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের সঙ্গে যে কোনো কারণেই হোক, জগদীপ ধনখড়ের কারণেই ওই চলে যাচ্ছে, সেইটা বোধহয় ওনারা পছন্দ করছিলেন না। এটা একটা হতো। দ্বিতীয় কথা, জগদীপ ধনখড় কিন্তু প্রাইম মিনিস্টারের খুব ট্রাস্টের লোক, এবং জগদীপ ধনখড় ট্রাস্টের লোক হয়েও প্রাইম মিনিস্টার বিদেশে থাকতে পারে, এরম ডিসিশন নেওয়ার আগে প্রাইম মিনিস্টারের সঙ্গে কথা বললেন না, কিংবা হোম মিনিস্টারের সঙ্গে কথা বললেন না, যাদের সঙ্গে ওনাকে প্রায়ই গা ঘষাঘষি করতে দেখা যায়। এইটা একটা খুব মানে সিগনিফিকেন্ট ব্যাপার। তার মানে এই ডিসিশনটা ওনার নিজস্ব ডিসিশন। আর আরেকটা যেটা চলছে বাজারে, সেটা হচ্ছে যে একটা খুব মানে আমার মনে হয় না কোনো সারবত্তা আছে, যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সবাইকেই বলেছে যে 75 হয়ে গেলে তোমাকে সরে যেতে হবে। নরেন্দ্র মোদীরও সরে যাওয়ার সময় এসছে, জগদীপ ধনখড় 74 চলছে, তারও সরে যাওয়ার প্রায় টাইম চলে এসছে। সুতরাং এই একটা চলছে, এটার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই, এবং আমি এটা খুব জোর দিয়ে বলতে পারি। কিন্তু একটা জিনিস আমার কাছে খুব সিগনিফিকেন্ট লেগেছে, সেটা হচ্ছে যে বিজেপি জীবনে কখনো বিহার জেতেনি, হিন্দি হার্টল্যান্ড কখনো জেতেনি, জন্মলগ্ন থেকে আজও একে ওকে তাকে সামনে রেখে বিহার ম্যানেজ করেছে। এবারে বিহারের নির্বাচন সামনে, আসাম নির্বাচন রয়েছে, এই অবস্থায় অনেক কিছু সামনে রয়েছে। প্রাতিষ্ঠানিক কোনো ইনস্টিটিউশনাল ফাইটের মধ্যে যাওয়ার জায়গায় বিজেপি একেবারেই নেই। সুতরাং যদি সেইটা আনপ্রভোক্ট অবস্থায় জগদীপ ধনখড় নিজের সততা, নিজের ইন্টিগ্রিটি দেখানোর জন্য এটা করতে যায়, ন্যাচারালি পার্টি তার উপর বিরূপ হবে। রাজ্যসভার যে উপদেষ্টা কমিটির মিটিং ছিল, সেখানে রিজিজু, নাড্ডা দুজনে কেউই যায়নি, এবং তাতে বোঝাই গেছে যে ওরা জিনিসটা পছন্দ করছে না। অন্যরা কে গেছে, তা গেছিল, যাই হোক। কিন্তু এই দুজন না যাওয়াতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে যে কোনো কারণেই হোক বিজেপি লিডারশিপ ওর ওপর অসন্তুষ্ট। এবং এই যে অসন্তোষটা, এই অসন্তোষটা হি হ্যাজ পারচেজড ইট। উনি নিজে আই অ্যাম লয়াল দ্যান দ্য কিং যেমন একটা ভাব ওনার সবসময় ছিল নরেন্দ্র মোদীর প্রতি, একই রকমভাবে যে আই অ্যাম হোলিয়ার দ্যান দাউ, আই অ্যাম মোর দ্যান জিসাস ক্রাইস্ট অর মোহাম্মদ, এটা বলার চেষ্টা করে যে এই একই প্রবলেমের মধ্যে উনি পড়লেন। কিন্তু ওনার কিছু এসে যায় না। আসলে বিজেপিতে উনি খুব স্ট্রংলি কোথাও ফিগার করেন না। আমি যতটুকু বিজেপি স্ট্রাকচার বুঝি, যে বিজেপিকে ইনফ্লুয়েন্স করার মতো উনি কোনো জায়গাতে নেই। আছে, ঠিক আছে, এই অবধি আর কি, যে উনি বললেই সেটা ক্যারিড আউট হবে। ওকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে রাখা আছে। আপনি খুব ভালো করে জানেন যে বিজেপি সবসময় পাপেট দিয়ে কাজ করানোর চেষ্টা করে। বিজেপি এমন একটা আইকনোক্লাস্টিক স্ট্রাকচারের মধ্যে কাজ করে, সেই স্ট্রাকচারটা এমনভাবে ভাঙা, সেখানে সবসময় যে একেবারে মানে যেটাকে আমরা বলি অলিগার্কি, ওই অলিগার্কিটা চলে ওখানে খুব সাটল ভাবে। 3-4 জন মিলে পুরো জিনিসটা চালায়। এটা আজ থেকে না, বহুদিন থেকে। বিজেপিতে কোনোদিন কোনো কনসেনসাস ডিসিশন হয় না, ডিসিশন হয়ে গিয়ে কনসেনসাসটা আসে। সুতরাং এইখানেও ওই ডিসিশন হয়ে গেছিল, ওর ওপর চাপ চলছিল, এবং বেশ কিছুদিন ধরেই চাপটা চলছে।
এই বিভিন্ন সব মনোজ ভার্মা টার্মা এইসব যেসব ভার্মা টার্মার যেসব কথাবার্তা হচ্ছে, এইগুলোর একটা কোনো কারণে হয়নি। মানে একটা দেশলাই কাঠি জ্বালতে গেলে তার 300টা কজ লাগে, সে এই কজগুলো বিল্ড আপ করছে, এবং বিল্ড আপ করতে করতে আজকে যেটা হলো, হি ওয়াজ পুশ টু দ্য কর্নার, এবার ক্যাট ইন দ্য কর্নার হয়েছে। সুতরাং ওর কোনো জায়গা ছিল না, এবং খুব উনি যে পার্লামেন্টের সুপ্রিমেসি প্রমাণ করার জন্য যে ভীষণ রকমভাবে আগ্রহী, এরকম ভাবার কোনো কারণ নেই। এইগুলো একদম স্ট্র্যাটেজিক্যালি করা হয়। এবার পার্টি ম্যান, তাকে পার্টির কাজটা করতে হবে, সে ভাইস প্রেসিডেন্টই হোক আর প্রেসিডেন্টই হোক। বিজেপি এমন একটা দল, সবসময় একটা ইয়েসম্যান তার লাগবে। কংগ্রেসের যেমন খোলামেলা স্ট্রাকচার, 100টা দরজা কাছে, এ ওটা দিয়ে ঢুকছে, ওটা দিয়ে বেরোচ্ছে, এই করছে। কিন্তু বিজেপির তা না, বিজেপির একটাই দরজা, ওটাই স্বর্গের দ্বার, ওটাই নরকের দ্বার, ওইটা দিয়েই ঢুকতে হবে, যে ওইটা দিয়েই বেরোতে হবে। সুতরাং জগদীপ ধনখড়ের কোনো রাস্তা ছিল না এই মুহূর্তে বেরিয়ে যাওয়া। উনি কোনো মেসেজ বহন করবেন, এটা নরেন্দ্র মোদী, দেখুন কিছুদিন আগে মোহন ভাগবত একটা কথা বলেছিলেন যে 75 হয়ে গেলে সবার সরে যাওয়ার উচিত, এবং সেটা খুব ইন্ডিকেটিভ কথা। এবং এই যে সেকুলার কথাটা নিয়ে হোসাবালে একে সাপোর্ট করেছিল, জগদীপ ধনখড়কেও সাপোর্ট করেছিল। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আজকে ওর এই দম করে রেজিগনেশনটা দিয়ে দেওয়া, তাতে কিন্তু বিজেপি কোনো চাপে পড়লো না। বিজেপি ওয়ান্টেড টু গেট রিড অফ হিম ফর ডিফারেন্ট রিজনস। যে কারণটা আমার আবারও বারবার মনে হয়েছে বিভিন্ন জায়গা থেকে, যে এই যে একটা বিরোধিতা, সে মুসলিম বিরোধিতাই হোক আর অন্য কোনো প্রাতিষ্ঠানিক বিরোধিতাই হোক, বিজেপি আজকে বিরোধ করার মতো জায়গায় নেই, স্পেশালি প্রতিষ্ঠানগতভাবে। আজকে রাজনৈতিক দলদের সঙ্গে লড়াই করা, সুপ্রিম কোর্টের সঙ্গে লড়াই করা, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। জগদীপ ধনখড় সেইটা, হি ইজ বেসিক্যালি আ পার্সন ফ্রম দ্য কোর্ট। উনি তো সুপ্রিম কোর্টে ছিলেন এক সময়, ওনার এটা বোঝা উচিত ছিল, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হি ইজ আ পার্টি ম্যান, হি ইজ ইন এ ডিফারেন্ট ফর্ম। আমার যেটা মনে হচ্ছে, হি ইজ গোয়িং দ্য সোমনাথ চ্যাটার্জি ওয়ে, এবং সেই দিকেই পড়েছে। সোমনাথ চ্যাটার্জিকে যেরকম পার্টি থেকে করে দেওয়া হয়েছিল, রিলিজ করে দেওয়া হয়েছিল, ও কোনো রকম শোকজ না করে, এখানেও ভার্চুয়ালি কোনো শোকজ না করেই ওকে বললো আপনি ছেড়ে দিন, তাতে আমাদের পক্ষে